সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে অনলাইন ক্লাসের ষষ্ঠ পর্বে আছি। পরিণতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায় সরকারের কাঠামো। আমরা আগে বলেছিলাম এই সপ্তম অধ্যায়টি অনেক বড়, এটাকে ভাগ ভাগ করে আমরা ক্লাস করছি। আজকে ষষ্ঠ পর্বের আলোচনায় আমি শওকত জাহান সাকু, সহকারী অধ্যাপক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আমরা আজকে আলোচনা করব গণতন্ত্র ও প্রজাতন্ত্র নিয়ে। তার আগে আমি গত যে ক্লাসে আলোচনা করেছিলাম সেখান থেকে প্রমি জানতে চেয়েছ সরকারের এরিস্টটল প্রদত্ত সরকারের যে শ্রেণীবিভাগটা আলোচনা করেছিলাম সেখানে উদ্দেশ্য নীতি এবং সংখ্যানীতির উপর ভিত্তি করে সরকারের শ্রেণীবিভাগ করা হয়েছিল। সংখ্যানীতি অনুযায়ী একজনের শাসন, অনেকের শাসন, বহুজনের শাসন। অনেকের শাসনের ক্ষেত্রে আছিল স্বাভাবিক রূপে আছিল অভিজাততন্ত্র, বিকৃত রূপে আছিল ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র। তুমি জানতে চেয়েছ এই ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র বলতে কি বুঝি? অভিজাততন্ত্র হচ্ছে এটা অনেকের শাসন, অনেকেই যখন জনগণের কল্যাণে কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে, তাকে বলা হচ্ছে স্বাভাবিক রূপের ক্ষেত্রে অভিজাততন্ত্র। আবার এই অনেকেই যখন জনগণের স্বার্থে কাজ না করে, জনকল্যাণে কাজ না করে, নিজেদের স্বার্থে কাজ করে, নিজেদের কল্যাণে কাজ করে, তাকে বলা হচ্ছে ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র। আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি জানতে পেরেছ। আমরা আজকে পরবর্তী ক্লাসের আলোচনা, আজকে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো। গণতন্ত্রের গুণ, গণতন্ত্রের দোষ, গণতন্ত্রের সফলতার শর্ত এবং প্রজাতন্ত্র বলতে আমরা কি বুঝি। প্রথমেই তাহলে আমরা আজকে আলোচনা করব গণতন্ত্রের গুণ। গণতন্ত্রের কি কি গুণ আছে, কোন গুণগুলোর সমন্বয়ে গণতন্ত্র একটা সফলতা। প্রথমে আসছে রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ। আমরা গণতন্ত্র জানি কার সরকার? জনগণের সরকার। কাজেই রাষ্ট্র পরিচালনায় কারা অংশগ্রহণ করে? সকল জনগণ অংশগ্রহণ করে। গণতন্ত্র বিশ্বাস করে যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত হওয়াই উচিত। অর্থাৎ সকল জনগণ যেখানে অংশগ্রহণ করছে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের প্রয়োজনীয়তা কতটুকু তা বলার আর অপেক্ষা রাখে না। কাজে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই অংশগ্রহণকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে এবং নিশ্চিত করে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি। একটি দারুণ মজার বিষয়। এই গণতন্ত্রের ক্ষেত্রে ধনী, দরিদ্র, ছোট, বড়, সাধারণ, অভিজাততন্ত্রের মানুষ এরা কেউ আলাদা নয়, এরা এক এবং অভিন্ন। এদেরকে পৃথক বা ভিন্ন করা যায় না। এখানে কেউ বিশেষ মর্যাদার অধিকারী হতে পারে না বা কেউ বিশেষ সুবিধাও ভোগ করতে পারে না। এখানে বংশমর্যাদা বা ধন সম্পদ জন্য কাউকে বিশেষ মর্যাদা, স্থান আর যাই হোক গণতন্ত্রে দেওয়া হয় না। ৩ নম্বর পয়েন্টে দেখি কি বলা আছে। ৩ নম্বর পয়েন্টে বলা আছে সাম্য ও স্বাধীনতা সংরক্ষণ। গণতন্ত্র একটা মহান আদর্শ বিশ্বাস করে। সেই আদর্শটা কি? সাম্য এবং স্বাধীনতা। সকলেই সমান এবং প্রত্যেকের স্বাধীনতা আছে। মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। গণতন্ত্রে সকল মানুষই সমান এবং গণতন্ত্র এই আদর্শকে নিয়েই
রাষ্ট্রে বিভিন্ন কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করে এবং প্রচেষ্টা চালায়। গণতন্ত্র ব্যক্তির স্বাধীনতাকে সংরক্ষণ করে। তার পরের পয়েন্ট হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। গণতন্ত্রে আইনের শাসন ব্যবস্থাকে সমুন্নত বা অটুট রাখা হয়। কোনো ব্যক্তি এখানে বিনা অপরাধে শাস্তি পাবে না। কাউকে বিনা বিচারে আটক করা যাবে না। অর্থাৎ আইনের চোখে সকলেই সমান, সকলেই একই আইনের আশ্রয় লাভের অধিকারী। তারপরের বিষয় হচ্ছে জবাবদিহিতা বা দায়িত্বশীলতা। গণতন্ত্রে ক্ষমতাসীন সরকার তাদের কাজের জন্য, আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, এবং এই যে দায়ী থাকাটা নৈতিকভাবে কিন্তু তারা আসলে আমরা লক্ষ্য করি জনগণের নিকটই দায়ী থাকে তাদের কাজের জন্য। কাজেই এই যে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা, এটি গণতন্ত্রের একটি অন্যতম গুণ। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। গণতন্ত্রে জনগণকে রাজনৈতিক দিক থেকে, সাধারণ জনগণকে শিক্ষিত এবং সচেতন করে তোলে। শুধু সচেতন না, অধিকার সচেতন এবং দায়িত্ববোধ সম্পর্কেও সচেতন করে তোলে। কারণ গণতন্ত্র জনগণ নিজেদের শক্তি সম্বন্ধে অবহিত, কারণ তারা জানে যে তাদেরকে মূল্যায়ন করতে হয়। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, জনগণের কথা চিন্তা করেই তারা আইন প্রণয়ন করে। অর্থাৎ গণতন্ত্রের রাজনৈতিক শিক্ষার একটা স্থান বা রাজনৈতিক শিক্ষার একটা প্ল্যাটফর্ম আমরা বলতে পারি। তারপরে বিষয়টি হচ্ছে বিপ্লবের আশঙ্কা হ্রাস। গণতন্ত্রে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ব্যবস্থা থাকে। আমরা জানি সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। এতে বিপ্লবের বা রক্তক্ষয়ী কোনো মাধ্যম আমরা দেখতে পাই না, বা রক্তাক্ত অবস্থায় কেউ ক্ষমতা দখলের চেষ্টা করে না। কেননা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন শাসক গোষ্ঠীকে বিনা রক্তপাতে ক্ষমতা থেকে তাদেরকে বিদায় দেওয়া যায় এবং পছন্দনীয় দল এবং ব্যক্তিকে ক্ষমতায় বসানো যায়। পরের পয়েন্ট হচ্ছে সমৃদ্ধ ও উন্নত জীবনের সহায়ক। গণতন্ত্র মানুষের, সাধারণ জনগণের সমৃদ্ধ এবং উন্নত জীবন গঠনে একটা সহায়ক ভূমিকা পালন করে। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন কাজে যেহেতু সকলের অংশগ্রহণের সুযোগ থাকে, ফলে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সবাই অর্থনৈতিক এবং সামাজিকভাবে উপকৃত হয়। জনগণ নিজেরাই নিজেদের জন্য সমৃদ্ধ এবং উন্নত জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারে। পরবর্তীতে আমরা দেখছি পরের পয়েন্ট সেটি হচ্ছে ব্যক্তিত্ব বিকাশের সুযোগ। যেহেতু সকল জনগণের শাসন, জনগণ নিজেরাই প্রতিনিধি নির্বাচন করছে, কাজে আমরা বলতে পারি গণতন্ত্র কার সরকার? জনগণের সরকার, জনগণের শাসন। গণতান্ত্রিক শাসনে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। ফলে জনগণের ব্যক্তিত্ব, প্রত্যেকটি জনগণ তাদের ব্যক্তিত্ব বিকাশের একটা সুযোগ পায়। তারপরের পয়েন্টে আমরা দেখছি ক্ষমতার অপব্যবহার রোধ। এখানে শাসক গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করতে পারে না, কারণ জনগণের সচেতনতা এবং সাংবিধানিক যে বিধিনিষেধগুলো আছে সেগুলো গণতান্ত্রিক সরকার কখনোই অপব্যবহার করে না। কেননা স্বেচ্ছাচারী হলে বা ক্ষমতার অপব্যবহার করলে সরকার জানে তাদেরকে নির্বাচনে পরাজয় বরণ করতে হবে, সেই ভয়েই কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করে না। তারপরের পয়েন্টটি হচ্ছে জাতীয় চরিত্র ও নৈতিক মানের উন্নতি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। অধিকার ভোগ করার পাশাপাশি জনগণ নানাবিধ কর্তব্য পালন করে থাকে। গণতন্ত্রের জনগণ ক্ষুদ্র যে স্বার্থগুলো আছে সেগুলোকে বিসর্জন দিয়ে সমষ্টির স্বার্থ রক্ষায় উদ্বুদ্ধ হয়। ফলে জনগণের জাতীয় এবং নৈতিক মানের উন্নতি ঘটে। তারপরের পয়েন্ট হচ্ছে দেশ প্রেম বৃদ্ধিতে সহায়ক। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত ও পরিচালিত সরকার। গণতন্ত্রে জনগণের দায়িত্ব ও কর্তব্যবোধ ও সচেতনতা বৃদ্ধি পায়। সরকার তাদের নিজেদের সরকার, এই যে একটা অনুভূতি, এই অনুভূতির জায়গা থেকেই জনগণের মধ্যে দেশ প্রেম সৃষ্টি হয়। তারপরের পয়েন্ট হচ্ছে
জনসম্মতি ভিত্তিক গণতান্ত্রিক সরকার গঠিত হয় কার সম্মতিতে? জনগণের সম্মতিক্রমে। জনসমর্থন হারালে নির্বাচনে সরকারকে পরাজিত হতে হবে। সুতরাং গণতন্ত্র হচ্ছে জনসম্মতি ভিত্তিক শাসন ব্যবস্থা। এছাড়াও আমরা দেখি আরো কিছু পয়েন্ট আছে, যেমন নমনীয় শাসন ব্যবস্থা। তারপরে তোমার পরের পয়েন্টটি দেখি, সর্বাঙ্গীন উন্নতির সহায়ক। তারপরের পয়েন্ট হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। আমি সবগুলো পয়েন্ট একটু বলে দিচ্ছি। সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থাটা নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব, আগে আমি বাকি পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরেরটা হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ। এই বাকি পয়েন্টগুলো তোমরা দেখে নিবে। এর ভেতর থেকে যে পয়েন্টটা আমি বললাম সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, এখান থেকে কিন্তু অনুধাবনের প্রশ্ন থাকতে পারে। কেন গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলা হয়? বর্তমান সময়ের সকল প্রকার শাসনের মধ্যে গণতন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। কেননা একমাত্র গণতন্ত্রেই শাসক নির্বাচিত হয় কার দ্বারা? জনগণের দ্বারা। এবং শাসকরা দায়ী থাকে কার নিকট? দায়ী থাকে জনগণের নিকট দায়ী থাকে। একমাত্র গণতন্ত্রেই শাসক এবং শাসিত জনগণের স্বার্থকে এক এবং অভিন্ন করে তুলে, অর্থাৎ ভিন্ন করা যায় না, পৃথক করা যায় না বা আলাদা করা যায় না। অধ্যাপক মিল এজন্যই বলেছেন প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করা যায়। এখান থেকে প্রশ্নটা, অনুধাবনের প্রশ্নটা এভাবেও আসতে পারে যে অধ্যাপক মিল কোন সরকার ব্যবস্থাকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন, বা থাকতে পারে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। আমরা পরবর্তী আলোচনায় যাই। গণতন্ত্রের দোষ, স্ক্রিনে লক্ষ্য করো তোমরা। গণতন্ত্রের দোষ। প্রথমে আমরা দেখছি জ্ঞান বিজ্ঞানের সহায়ক নয়। কেন জ্ঞান বিজ্ঞানের সহায়ক নয়? কারণ জ্ঞান বিজ্ঞান শিল্পের প্রসার এখানে ঘটে না। শিল্প সাহিত্য বিকাশের জন্য যেরূপ জ্ঞানী শাসকের প্রয়োজন তা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণত পাওয়া যায় না। ফলে জ্ঞান বিজ্ঞানের প্রসার এখানে ঘটে না। এটা কেন ঘটে না এটা আমরা আরো একটু পরে বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় পয়েন্টটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে কেন ঘটে না। দ্বিতীয় পয়েন্টে আমরা বলছি জ্ঞানী ও গুণী ব্যক্তিদের অসহযোগিতা। গণতন্ত্রের বুলি যারা সবসময় বলে, কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, সর্বস্ব ব্যক্তিরা জনগণকে অনেক সময়ই মিথ্যা স্বপ্ন দেখায়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, দিয়ে তারা কি করে? ক্ষমতায় আসে। ফলে অনেক ক্ষেত্রে শিক্ষিত এবং জ্ঞানীগুণী ব্যক্তি অনেক সময় এসব মিথ্যার যে একটা ডামাডোল থাকে, মিথ্যার যে একটা মানে বলতে বলতে একদম শেষ প্রান্তে চলে যায়, তখন নিজেদেরকে, এখানে শিক্ষিত এবং জ্ঞানী মানুষরা এই মিথ্যার ডামাডোলে নিজেদেরকে জড়াতে চায় না। ফলে দেশ বঞ্চিত হয় দক্ষ ও জ্ঞানী গুণী ব্যক্তিদের সেবা থেকে। পরের পয়েন্টটি দেখো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব নয়। দোষের ক্ষেত্রে বলা আছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না। কেননা গণতন্ত্রে যখন তখন সরকারের পতন ঘটতে পারে, ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না। পরের পয়েন্টটি হচ্ছে অপচয়ের প্রশ্রয়। গণতন্ত্রের জাতীয় সম্পদের অপচয় হয়, দোষের ক্ষেত্রে বলা হচ্ছে। কেননা কোটি কোটি টাকা খরচ করে যে নির্বাচন পরিচালনা করা হয়, অনেক সময় দেখা যায় যে তার ফল সন্তোষজনক হয় না। সরকার পরিবর্তিত হলে নতুন সরকার যে পূর্ববর্তী সরকারের অসমাপ্ত কাজগুলো থাকে বা অর্ধ সমাপ্ত যে কাজগুলো থাকে, নতুন সরকার সেই কাজগুলো করতে অনীহা প্রকাশ করে। ফলে এখানে সরকারের একটা অর্থের অপচয় আমরা লক্ষ্য করতে পারি। পরবর্তী পয়েন্ট হচ্ছে স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র সাম্য, স্বাধীনতা ও আইনের শাসনের কথা বললেও বাস্তবে কিন্তু সেটি লক্ষ্য করা যায় না। আমরা কি লক্ষ্য করি? আইনের শাসনের বদলে জোরের শাসন, পেশি শক্তির শাসন প্রতিষ্ঠিত হয়। অনেক সময় দেখা যায় ভোটের ব্যালট বাক্স ছিনতাই হয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ভোটারদেরকে
কেন্দ্রেও যেতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। ফলে ধনী তথা যারা পেশির প্রভাব বেশি তারাই, প্রভাবশালী ব্যক্তিরাই নির্বাচিত হয়। এক্ষেত্রে লেকি বলেছেন, গণতন্ত্র শ্রেষ্ঠতর প্রশাসনিক ব্যবস্থার নিশ্চয়তা প্রদান করে না, অধিকতর স্বাধীনতার নিশ্চয়তাও বিধান করে না, অর্থাৎ যথার্থ আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। পরবর্তী পয়েন্টে আমরা দেখছি মূর্খ, অক্ষম ও অজ্ঞের শাসন। গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। গণতন্ত্র গুণ নয়, বরং কার উপর গুরুত্ব দেয়? সংখ্যার উপর গুরুত্ব প্রদান করে। ফাগুয়ে এক্ষেত্রে বলেছেন, গণতন্ত্র অক্ষমতার শাসন প্রণালী। কার শাসন প্রণালী? অক্ষমতার। এই কারণে বলেছেন যে সকল জনগণ এখানে অংশগ্রহণ করছে, এখানে কিন্তু জনগণের শিক্ষার কোনো মাপকাঠি নেই। না থাকাতে কি হচ্ছে, যারা মূর্খ, যারা নিরক্ষর, যাদের অক্ষর জ্ঞানের অভাব আছে, যারা অক্ষম, যারা একেবারেই অজ্ঞ, কিছুই বোঝে না, তাদেরকে এই প্রভাবশালী পেশি শক্তির যারা আছে তারা অর্থ দিয়ে, প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ভোট আদায় করে নেয়। ফলে লেকি বলছেন, গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা দরিদ্র, অজ্ঞ এবং অকর্মণ্য ব্যক্তির সরকার। এই কারণেই কার্লাইল উপহাস করে বলেছেন যে গণতন্ত্রকে নির্বোধের রাজত্ব বলা হয়। কারণ এখানে যদি একটা নির্দিষ্ট শ্রেণীর কথা বলা হতো, যেহেতু সকল জনগণ তো আর শিক্ষিত না। একটা রাষ্ট্রের সকল জনগণ শিক্ষিত যেমন না, সেই রাষ্ট্রে মূর্খ থাকে, অক্ষম ব্যক্তি থাকে, অজ্ঞ ব্যক্তি থাকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে। এটা আমরা দোষের ক্ষেত্রে বলছি। বলা হচ্ছে দল প্রথার কুফল। পরবর্তী পয়েন্ট, আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে দলীয় শাসন ব্যবস্থা। রাজনৈতিক দলের সদস্যগণ বৃহত্তর জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ক্ষুদ্র দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে। অনেক সময় রাজনৈতিক দলগুলোর মধ্যেকার যে দ্বন্দ্ব হয়, ভুল বোঝাবুঝি হয়, অনৈক্য সৃষ্টি হয়, ফলে জাতীয় ঐক্য কিন্তু বিনষ্ট হতে পারে। পরবর্তী পয়েন্ট আমরা দেখি স্ক্রিনে, গণতন্ত্র ক্ষণভঙ্গুর শাসন ব্যবস্থা। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য বিনষ্ট হয় রাজনৈতিক দলগুলোর জন্য, এবং সরকারি স্থিতিশীলতা অনেক ক্ষেত্রে বিনষ্ট হয়। গণতন্ত্র অনেক সময় জনমত বিভ্রান্ত হয়ে যায়, জনগণ বিভ্রান্ত হয়ে যায়, মিথ্যা আশ্বাস প্রদান করে জনগণকে বিভ্রান্ত করে একটি দল সহজেই ক্ষমতায় আসতে পারে। পরের পয়েন্ট হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। এর ফলে খুব দ্রুত বা দুর্যোগময় মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। জরুরি প্রয়োজনের সময় তাই গণতান্ত্রিক সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না বা সম্ভব হয় না। তারপরে পয়েন্ট হচ্ছে উন্নত শিল্পকর্ম ব্যাহত হয়। গণতন্ত্র উন্নত শিল্পকর্ম ব্যাহত হয় বলা হচ্ছে। কেন? কারণ গণতন্ত্র সাহিত্য, বিজ্ঞান এবং মানুষের যে সুকুমার বৃত্তিগুলো আছে তাদের তেমন কদর করে না। এটা আমার কথা নয়, এটি স্যার হেনরি মেইন বলেছেন। কারণ অজ্ঞ এবং সাধারণ ব্যক্তিবর্গের দ্বারা পরিচালিত এই শাসন ব্যবস্থা চারুকলা, শিল্প, সাহিত্য তেমন বোঝে না। অজ্ঞ এবং সাধারণ ব্যক্তিদের দ্বারা পরিচালিত গণতান্ত্রিক শাসনামলে সাহিত্য, বিজ্ঞান, কারুকলা এগুলোর প্রসার তেমন ঘটে না, বা তারা সেই রকম সক্রিয় সহযোগিতাও করে না। ফলে জনগণ এতে খুব একটা উৎসাহ পায় না। পরে পয়েন্ট হচ্ছে স্বজনপ্রীতি ও দুর্নীতি। বেশিরভাগ যেহেতু অল্প শিক্ষিত বা মধ্যবিত্ত শ্রেণীর হাতে গণতান্ত্রিক সরকার পরিচালনা ভার থাকে, এরা স্বার্থ সিদ্ধিতেই তখন ব্যস্ত থাকে। স্বজনপ্রীতি এবং দুর্নীতি গণতান্ত্রিক সরকারকে তাই পঙ্গু করে তুলে এবং আপদমস্তকই একটা অর্থ লিপ্সা এবং দুর্নীতি পরায়ণ বা স্বজনপ্রীতি পরায়ণ সরকার ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারি। কাজেই আমরা প্রথমে যত ভালো গুণের কথা বলেছি, দোষের ক্ষেত্রে যদিও শুনতে ভালো লাগে না, তারপরও যেহেতু আলোচ্য বিষয় পড়তে হবে, জানতে হবে, ভালো করে পড়বে। তারপরে আমরা গণতন্ত্রের
সফলতা শর্ত নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আসছে, তোমরা লক্ষ্য করো। গণতন্ত্রের সফলতার শর্ত স্ক্রিনে লক্ষ্য করো। প্রথমে আসছে ব্যাপক শিক্ষা। আমরা বলছি গণতন্ত্র একটি জনপ্রিয় এবং উত্তম শাসন ব্যবস্থা। এই উত্তম শাসন ব্যবস্থাকে সফল করার জন্য বা সফল শাসন ব্যবস্থা বা জনপ্রিয় যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, কিছু শর্ত আমাদেরকে পালন করতে হবে বা পূরণ করতে হবে। ব্যাপক শিক্ষা প্রয়োজন, শিক্ষার প্রচলনের প্রয়োজন। জন স্টুয়ার্ট মিল বলেছেন, সার্বজনীন ভোটাধিকারের আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ শিক্ষা মানুষকে কি করে? শিক্ষা মানুষকে আত্মসচেতন করে, শিক্ষা মানুষকে আত্মমর্যাদাবান করে, শিক্ষা মানুষকে কর্তব্যনিষ্ঠ ও অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। ফলে গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থায় পরিণত হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সাম্য। সমাজে সকলের আর্থিক সমতা বিধান করতে না পারলে গণতন্ত্র সফল হতে পারে না। অর্থনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র কখনোই সফলতা ভোগ করতে পারে না। রবসন এক্ষেত্রে বলেছেন, গণতন্ত্র বলতে ন্যূনতম, আমি আবার বলছি, গণতন্ত্র বলতে ন্যূনতম মৌলিক আর্থিক কল্যাণকে বোঝায়। কারণ অভুক্ত, গৃহহীন, রোগাক্রান্ত, বস্ত্রহীনের নিকট রাজনৈতিক অধিকার অর্থহীন। অভাবগ্রস্ত মানুষকে অনেক সময় ভ্রান্ত পথে পরিচালনা করা যায়। এই জন্যই অর্থনৈতিক সাম্য গণতন্ত্রের সফলতার অন্যতম শর্ত বলে বিবেচনা করা হয়। পরবর্তী পয়েন্ট হচ্ছে সামাজিক সাম্য। গণতন্ত্রকে সফল করতে হলে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ প্রত্যেকে দলমত নির্বিশেষে সকলকে যোগ্যতা অনুযায়ী সমান সামাজিক অধিকার ও সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সামাজিক সাম্য মানুষকে যোগ্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে। পরবর্তী পয়েন্ট হচ্ছে সহনশীলতা। সহনশীলতা বলা হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সহনশীলতা বা পরমত সহিষ্ণুতা, এটা শুধু গণতন্ত্রের ক্ষেত্রেই না, প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও প্রাণ হিসাবে কাজ করে। অপরের বা অন্য দলের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। অন্য ব্যক্তি বা দলকে মত প্রকাশের সুযোগ প্রদান করতে হবে। সহনশীল মনোভাব না থাকলে গণতন্ত্র সফল হতে পারে না। যে সমাজের জনগণ যত বেশি সহনশীল, সে সমাজ তত বেশি গণতান্ত্রিক। তারপরের পয়েন্ট হচ্ছে ভ্রাতৃত্ববোধ। গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধের। জনগণের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ না থাকলে তারা একে অপরের সুখে দুঃখে ব্যথা বেদনা বুঝতে পারবে না। অথচ গণতন্ত্রের লক্ষ্যই হলো সার্বজনীন কল্যাণ। পরের পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্য। অপরের মত এবং আদর্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, অপরকে মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ প্রদান, সময়মতো নির্বাচন অনুষ্ঠান, জনগণের সম্মতি না পেলে ক্ষমতা ছেড়ে দেওয়া, আইনসভা বা আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান খোঁজা, এগুলো হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্যের বৈশিষ্ট্য। গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফল হতে পারে না। তবে গণতান্ত্রিক ঐতিহ্য কিন্তু একদিনেও গড়ে ওঠে না, এটা একটি চর্চার বিষয়। তার পরবর্তীতে হচ্ছে যথার্থ আইনের শাসন। যথার্থ আইনের অনুশাসন বা আইনের শাসন গণতন্ত্রের সফলতার একটি গুরুত্বপূর্ণ শর্ত। আইনের চোখে সকলেই সমান। এর আগেও এই পয়েন্টটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। সকলের আইনের আশ্রয় গ্রহণের অধিকার থাকতে হবে। আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন সরকার প্রতিহিংসাবশত কাউকেই আটক বা গ্রেফতার করতে পারবে না। পরের পয়েন্ট হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। আইনের সুষ্ঠু প্রয়োগ ও ব্যাখ্যার জন্য বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। বিচারকগণ যেন সবসময় ভয় ভীতির
ঊর্ধ্বে থেকে নিজ দায়িত্ব নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পালন করতে পারে তার নিশ্চয়তা প্রদান করতে হবে। এজন্য শাসন ও আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে হবে। এর আগে একদিন ক্লাসে আমি আলোচনায় বলেছিলাম, তোমরা লক্ষ্য করবে যেসব দেশে বিচার বিভাগ যত বেশি স্বাধীন সেসব দেশে তত বেশি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে দক্ষ ও সৎ নেতৃত্ব। দক্ষ, সৎ ও সুনিপুণ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র সফল হবে। সমাজ ও রাষ্ট্রের কি কি সমস্যা, কোন পথে এসব সমস্যার সমাধান আসতে পারে সে সম্পর্কে নেতার প্রয়োজনীয় জ্ঞান এবং নেতাকে অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। অদক্ষ এবং অসৎ নেতৃত্ব দ্বারা আর যাই হোক গণতন্ত্র সফল হতে পারে না। ত্যাগের মনোভাব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রয়োজন বোধে জনগণকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। গণতন্ত্রে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে সমষ্টির স্বার্থের কথা চিন্তা করতে হবে। সুষ্ঠু জনমত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা জানি কার উপর নির্ভরশীল? জনমতের উপর নির্ভরশীল। নির্বাচনে ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীন সরকার সবসময় জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে। সুষ্ঠু জনমত গণতন্ত্রের সত্যিকার যে রূপটি আছে সেটিকে বজায় রাখে। এই জন্য জনমত গঠনের মাধ্যমগুলোকে মুক্ত এবং স্বাধীন রাখতে হবে। রেডিও টেলিভিশনকে স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে। পরবর্তী আলোচনায় দেখো, সুসংগঠিত রাজনৈতিক দল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুসংগঠিত রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ গণতন্ত্রে সুসংগঠিত দল জনমত গঠন করে এবং ক্ষমতায় আসীন হয়। আবার ক্ষমতাসীন দল যেন জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত না হতে পারে সেদিকেও তারা সজাগ দৃষ্টি রাখে। পরের পয়েন্ট হচ্ছে মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তা। গণতন্ত্র হচ্ছে কার শাসন? জনগণের শাসন। জনগণ যেন তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করতে পারে সেজন্য সেগুলো সংবিধানে সন্নিবেশিত থাকতে হবে। এর ফলে সরকার কোনো শক্তি দ্বারা এগুলোর উপর অধিকার হস্তক্ষেপ করতে পারবে না। বিচার বিভাগ এগুলো রক্ষায় সচেষ্ট থাকবে। জনগণের সজাগ দৃষ্টি। পরের পয়েন্ট, জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন না হন এবং গণতন্ত্রকে রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত না হয় তাহলে গণতন্ত্র সফল হতে পারে না। গণতন্ত্র সাফল্য নির্ভর করে জনগণের সক্রিয় সতর্কতা ও জনগণের সজাগ দৃষ্টির উপর। জনগণের আস্থা অর্জন। গণতন্ত্র জনগণের শাসন। গণতান্ত্রিক সরকারকে তাই এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় যেন তা জনগণের কল্যাণ সাধন করতে পারে। যে সরকার জনগণের কল্যাণ সাধন করতে পারে সে শাসকের প্রতি শাসিত জনগণের আস্থার সৃষ্টি হয়। জনগণের আস্থা ও সন্তুষ্টির উপরই গণতান্ত্রিক সরকারের সাফল্য নির্ভর করে। সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা। গণতন্ত্রের জনগণ সবসময় প্রত্যক্ষভাবে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে বা করে না। কোনো কোনো ক্ষেত্রে করে, কোনো কোনো ক্ষেত্রে করে না। জনপ্রতিনিধিদের রচিত যে আইন এবং নীতিমালা থাকে আমলা বা প্রশাসকরাই বাস্তবে এর রূপ দান করে। এই জন্য প্রশাসকদের আমলাতান্ত্রিক যে মানসিকতা সেটা পরিহার করতে হবে এবং জনহিতকর মানসিকতার অধিকারী হতে হবে। আমলারা বা প্রশাসকরা হবেন জনগণের সেবক, জনগণের প্রভু নয়। তারপরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সমাধানে বিশ্বাস। গণতান্ত্রিক রাষ্ট্রের সমস্যার সমাধান খুঁজতে হবে গণতান্ত্রিক রীতিনীতি, কাঠামো ও ঐতিহ্য অনুযায়ী বা ঐতিহ্যকে ঠিক রেখে নিয়মতান্ত্রিক উপায়ে তার সমাধান খুঁজতে হবে। যখন তখন সামরিক শাসন জারি করা বা অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা
দখল করা, এগুলো সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা অশুভ প্রচেষ্টা। এই প্রচেষ্টাগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক সমস্যার সমাধান হতে হবে রাজনৈতিক পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক পথে। তারপরে আমরা স্ক্রিনে লক্ষ্য করো কি আছে, মুক্ত এবং স্বাধীন প্রচার মাধ্যম। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের প্রচার মাধ্যমগুলো যে আছে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, চলচ্চিত্র, এগুলোতে জনগণের মতামত প্রকাশের একটা উন্মুক্ত সুযোগ থাকতে হবে। এগুলোকে স্বাধীন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এছাড়াও আমরা দেখি আর কি কি পয়েন্ট আছে, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা, বহুদলীয় ব্যবস্থা, লিখিত সংবিধান, সংখ্যালঘুর অধিকার। এই পয়েন্টগুলো তোমরা পড়ে নিবে। প্রত্যেকটা পয়েন্টই তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং খাতায় লিখতে হবে, কারণ এই পয়েন্টগুলো থেকেও কিন্তু তোমাদের অনুধাবনের প্রশ্ন থাকতে পারে। আমরা স্ক্রিনে লক্ষ্য করো, পরবর্তী আলোচনায় যাচ্ছি। আমাদের এবারে আলোচনা হচ্ছে প্রজাতন্ত্র, রিপাবলিক। প্রজাতন্ত্র আমরা বলতে কি বুঝি? যে শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে আমরা বলছি কি? প্রজাতন্ত্র। খুব ভালো করে খেয়াল করো, যে শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে আমরা বলছি প্রজাতন্ত্র। তাহলে প্রজাতান্ত্রিক সরকার কিন্তু গণতান্ত্রিক সরকারেরই আরেকটি রূপ, কারণ গণতন্ত্র কিন্তু জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ শাসন ব্যবস্থা। মনে থাকবে, গণতান্ত্রিক সরকার কোন সরকারের আরেকটি রূপ? প্রজাতান্ত্রিক সরকারের আরেকটি রূপ। তবে সব প্রজাতন্ত্রে রাষ্ট্রপ্রধান নির্বাচনের পদ্ধতি একই রকম হয় না। কোন কোন প্রজাতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এভাবে যারা সরাসরি ভোটে নির্বাচিত হন, সেসব দেশের রাষ্ট্রপ্রধানগণ কিন্তু সাধারণত আইনসভার সদস্য হন না। অতীতে বাংলাদেশে এরূপ রাষ্ট্রপ্রধান বা এই পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতো। তবে সংবিধানের দ্বাদশ সংশোধনীর ফলে বর্তমানে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রচলিত হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদের যারা সদস্য আছেন, জাতীয় সংসদ সদস্যদের ভোটে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও কিন্তু পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। সে দেশের জনগণ একটি কি করেন? প্রথমে একটি নির্বাচক মণ্ডলী বা নির্বাচক সংস্থাকে নির্বাচন করে, তারাই পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন করে। এটাকে বলা হয় ইলেকটোরাল কলেজ এর মাধ্যমে। রাজতন্ত্রের পতনের পর ক্রম বিলুপ্তির ফলে পৃথিবীতে এখন গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে। পৃথিবীতে নামে মাত্র কয়েকটি দেশে গণতান্ত্রিক সরকার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। গণতন্ত্রকে কার্যকর করার চেষ্টা কিন্তু এখনো চলছে। তবে এছাড়া পৃথিবীতে বাদবাকি সকল রাষ্ট্রই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা এবার দেখি এই অধ্যায় থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন থাকতে পারে। গণতন্ত্রের গুণ আলোচনা করো, গণতন্ত্রের দোষ আলোচনা করো, গণতন্ত্রের সফলতার শর্ত বা প্রজাতন্ত্র বলতে কি বুঝি। পরবর্তী ক্লাসের আলোচনা কি কি থাকবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বইটা ভালো করে দেখে পড়ে রাখবে, তাহলে পড়াগুলো বুঝতে সুবিধা হবে। একনায়কতন্ত্র বলতে কি বুঝি, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, একনায়কতন্ত্রের দোষ গুণ, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা।
তাহলে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সমস্ত সরকারি বিধি বিধানগুলো মেনে চলবে। সুস্থ থাকার জন্য নিয়ম মানা ছাড়া এর কোনো প্রতিকার নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।